বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঘন্টাটা বোধহয় বিদায়ের ঘন্টায় বাঁচতে পারে। এই ছবিটা কিসের ইঙ্গিত দেয় আপনি কি বলেন? আমি যতটুকু বুঝতে পারি যে এই ছবিটা বিদায় ঘন্টারই ইঙ্গিত দেয়। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে, এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ। উপদেষ্টাদের সেফ এক্সিটের রাস্তা বন্ধ হতে যাচ্ছে, মানে তারা পালাইতে পারবে না। এখন কি পরিকল্পনা আসলে গ্রহণ? সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে, মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে একরকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গিলে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের রাজধানী ঢাকার সেনা ছাউনি, যা ক্যান্টনমেন্ট নামে পরিচিত, তা এখন উত্তপ্ত। বিশ্বাসহীনতা আর আনুগত্যের অভাব এখন ক্যান্টনমেন্ট জুড়ে। 8 অক্টোবর আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল 15 সেনা কর্তাকে মানবতা লঙ্ঘন করার দায়ে অপরাধী ঘোষিত করার পরই ক্যান্টনমেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। এই 14 জনকে ক্যান্টনমেন্টের 54 নম্বর বাড়িতে আন্দোলন করা হয়েছে। সরকার একটি নির্দেশিকা জারি করে এই বাড়িটি রাতারাতি কারাগারে পরিণত করেছেন। আর সেই রাতেই সেনাদের মধ্যে 3টি ভাগ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ পন্থীরা একদিকে, অন্যদিকে বিএনপি এবং জামাত, একটি তৃতীয় পক্ষ রয়েছে যারা না বিএনপি অথবা জামাত কিংবা না আওয়ামী লীগ। এই 3 পক্ষের ঠোকাঠুকিতে এখন বিদ্রোহ ক্যান্টনমেন্টে। ওয়াকারুজ্জামান তার যে নীতি, তার দ্বারা সপক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু তিনি না এরশাদ না জিয়াউর রহমান। তা এখন 2009 থেকে কিংবা 2011-র মতো অবস্থা হয়নি বাংলাদেশে। তিনি যে কায়দায় মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনাকে একসঙ্গে তুষ্ট করেছেন, সেই একই কায়দায় ক্যান্টনমেন্টে আগুনে ছাইচাপা দেওয়ার চেষ্টা করছেন। একটি শ্রেণীর অভিযোগ, তিনি নাকি অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই লবি থেকে প্রতিদিন গুজব ছড়ানো হচ্ছে যে সেনাপ্রধানকে গ্রেপ্তার করা হবে। রাজনৈতিক দলগুলি এই বিষয়ে সরব হচ্ছে। আর এই অবস্থায় সেনাপ্রধানকে দেশে মার্শাল জারি করতে পারেন না, সেই ঝুঁকি কতটা নেবেন ওয়াকারুজ্জামান, সেই ব্যাপারে সন্দেহের অবকাশ যাচ্ছে। এই ঝুঁকি যদি তিনি 2024-এর 5ই আগস্ট নিতেন, তাহলে আজ তিনি হতেন দেশের এক ছত্র শাসক। কিন্তু সেদিন তিনি হাসিনাকে পদত্যাগের কথা বলার সাহস সঞ্চয় করলেও ঝুঁকি নিতে পারেননি। ওয়াকারুজ্জামানের শরীরে মেদের অধিক্য রয়েছে এবং তিনি বই পড়তে, ছুটির দিন দিবানিদ্রা দিতে, একেবারে ভালো খাবার খেতে পছন্দ করেন। জিয়াউর রহমান এবং এরশাদের মতো যে সেনা সুলভ কাঠিন্য ছিল শরীরে, তা ওয়াকারুজ্জামানের শরীরে অনুপস্থিত। তাই তিনি সবাইকে তুষ্ট করার চেষ্টা করছেন। যদিও শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা সর্বজন বিদিত, তিনি শেখ হাসিনার নিকট আত্মীয়। হাসিনাই তাকে সেনাপ্রধানের পদে বসিয়েছেন। ডিসেম্বর পর্যন্ত তার কার্যক্রমের মেয়াদ। তিনি কি অন্য সেনা আধিকারিকদের মতো নিরামিষ অবসর জীবন পালন করবেন, নাকি নির্বাচন আরো এগিয়ে আনার জন্য দেশের সামরিক শাসন জারি করবেন? কয়েক বিলিয়ন ডলারের প্রশ্ন এটি। সেনাবাহিনী যখন নিজেদের কর্মীদের হেফাজতে নিচ্ছে, তখনই দেশ জুড়ে এক বিশেষ বিতর্ক দানা বেঁধেছে। অনেকের দাবি, সামরিক বাহিনী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সামরিক আদালত রয়েছে। সেক্ষেত্রে সাধারণ বা অসামরিক আদালতে এই প্রক্রিয়া কেন করা হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, জুলাই 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু হয়। এই মামলাতেই সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার অভিযোগে একাধিক সেনাকর্তা অভিযুক্ত হন। এদিকে এই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের ফলে বাংলাদেশে নতুন করে অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। অভিযুক্তরা সবাই কর্মরত অফিসার। তাদের বিরুদ্ধে এতদিন পর পদক্ষেপ কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু এদের বিরুদ্ধে কি অভিযোগ? বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী শেখ হাসিনার আমলে গুম করে নির্যাতন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগেই এদের হেফাজতে নিয়েছে সেনা। অবশ্য কেন গ্রেপ্তার করা হয়নি, তাদের সেই নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ। হাসিনার আমলে তাদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ তুলে বাংলাদেশের সেনার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই, যা ঘিরে চাপ বাড়ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর। এখন দেখার বিষয়, ক্যান্টনমেন্টের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেনাপ্রধানকে সামরিক আইন প্রণয়ন বিরাট ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা এবং সেনাবাহিনীর উপর আস্থা ফিরিয়ে আনতে পারবেন? আগস্ট মাসের 5 তারিখের আগে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করছে, এখন তারাই বলতেছে না ভাই আপনারাই ঠিক ছিলেন, এখানে অন্যরকম একটা ষড়যন্ত্র হয়েছে। তাহলে তোমরা সেই ষড়যন্ত্রে পা দিলে কেন? তোমরা একটাবার যাচাই করবা না? আরে হুজুকের বাঙালি,
যে হুজুকের বশবর্তী হয়ে তোমরা যে পুলিশগুলোকে হত্যা করেছো, যেই সাধারণ মানুষগুলো মারা গেছে তোমাদের দুই গ্রুপের মারামারির মাঝখানে পড়ে, এই মানুষগুলোর কি দোষ ছিল? প্রায় 3,500 মানুষ মারা গেছে, এই মানুষগুলোর কি দোষ ছিল? প্রায় 1000 পুলিশ মারা গেছে, এই মানুষগুলোর কি দোষ ছিল? জজমিয়া নাটক বনাম কুলসুম নাটক, ওই একই দৃশ্য। 2004-এ যেটা দেখছি 2024-এ সেটা লাইট প্রো ভার্সন। 2004-এ আসামি ভাড়া করা হয়েছিল, 2024-এ এসে বাদী ভাড়া করা হয়েছে, কারণ এই সময় শেখ হাসিনা বাইচে গেছে। কিন্তু যদি জুডিশিয়াল কিলিং করানো যায়, গেম একটাই, নাটকের প্যাটার্ন একটাই, শুধু ক্যারেক্টার চেঞ্জ। ক্যারেক্টারটা চেঞ্জ কি হয়েছে? আগে আসামি ভাড়া করতো আর এখন বাদী ভাড়া করছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কথা বলছি। এই যে থানাটা আপনারা পুরাই দিলেন, একটা প্রেগনেন্ট নারী কনস্টেবলকে যে আপনারা পুরায় মারলেন হুজুকের বশবর্তী হয়ে, দিন শেষে এখন দেখা যাচ্ছে কি, সেই হুজুকগুলো যখন দৃশ্যমান হচ্ছে দেখা যাচ্ছে এটা একটা বহিঃসূত্রের ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি হঠাৎ করে থানায় এসে হাজির, সেই মামলাটা আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। তার বউ মামলা করছিল যে তার স্বামীকে গণ অভ্যুত্থানে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ সেই ব্যক্তি এখন থানায় এসে বলছে যে না, আমাকে তো গুলি করা তো দূরের কথা, আমি আমার বউয়ের সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছি। এ যেন দ্বিতীয় একটা নতুন নাটকীয়তার জন্ম দিল যমুনা টেলিভিশনের অনুসন্ধানী এক রিপোর্ট। তো যারা এই নিউজ সম্পর্কে জানেন না, এই নিউজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো গণ অভ্যুত্থানে মারা যাওয়া হাজবেন্ড হঠাৎ করে থানায় হাজির, আবার সেই মামলা নেত্রীর নামে। ভাবা যায় কতটা মিথ্যা প্রোপাগান্ডা, মব জাস্টিস শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এই ধরনের নোংরামি কেউ করতে পারে। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার পর আপনারা জানেন ওই সময় জজমিয়া নামক একটা ব্যক্তিকে কিন্তু আসামি সাজানো হয়েছিল। আপনাদের যারা মুরব্বী লেভেলের মানুষ আছেন তারা অবশ্যই এই বিষয়টা কিন্তু মনে আছে, আশা করি ভুলে যান নাই। তো ওই সময় আসামি সাজানো হয়েছিল, এখন বাদীকে সাজানো হয়েছে। সেই বাদী একজন মহিলা, এই মহিলার হাজবেন্ড নাকি গণ অভ্যুত্থানের গুলিতে মারা গেছে। তো গণ অভ্যুত্থানের গুলিতে মারা গেলে 130 জনের নামে মামলা দিছে, ওর ভিতরে শেখ হাসিনার নামও আছে। তো শেখ হাসিনা আইসা কি গণ অভ্যুত্থানে আইসা কি ওরা হাজবেন্ডের গুলি করছে? করে নাই তো। তো এটা একটা মিথ্যা বানোয়াট মামলা। ওই সময় 5 তারিখের পর যে কি পরিমাণ তাহলে টাকা ঢালা হয়েছে চিন্তা করেন। আমেরিকান গোত্র বা পশ্চিমা গোত্র কি পরিমাণ টাকা ঢালছে এই ইউনূস সরকারের মাধ্যমে যে 130 জন মানুষের নামে নির্দ্বিধায় মামলা হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।